ছাত্রদের কাছে একজন শিক্ষক সরাসরি জড়িত থাকে। এই জন্য আমরা বলবো আদর্শ শিক্ষক পড়াশোনার কর্মসূচির মধ্যে একটা কর্মসূচি আছে, এই ছাত্রকে মোটিভেট করা। আমি সাথে সাথে একটা বলবো, সময় তো শিক্ষক মন্ডলী, আমরা ক্লাসে ক্লাস করব, কিন্তু ক্লাসের সপ্তাহে একদিন যদি একটা ক্লাসের পেছনে 10 মিনিট একটা ছাত্রকে আপনি মোটিভেশন করেন, কি বলেন লাভ হবে কিনা? অনেক দূর লাভ। সুতরাং আমাদের শিক্ষক পড়াশোনার কর্মসূচির মধ্যে এটাও রয়েছে, ছাত্রদেরকে মোটিভেট করা। প্রতি মাসে আমরা কতজন ছাত্রকে মোটিভেট করতে পারলাম? এই জন্য আপনাদের প্রতি আমার অনুরোধ থাকবে, আপনি একজন শিক্ষক হিসাবে ক্লাসে যখন যাবেন, প্রতিদিনে কেবল বই পড়াই পড়াবেন না। আমি মনে করি মাঝে মধ্যে ভিন্ন ধর্মে কিছু রুচিবোধ দিতে হবে তাদেরকে। এর মধ্যে এইটাও একটা, যে তাকে তার নৈতিক চরিত্র, পিতামাতার প্রতি শ্রদ্ধা, সমাজের মানুষের প্রতি তার দায়িত্ব কর্তব্য, নৈতিক চরিত্র গঠন ইত্যাদি ব্যাপারে আমরা পরামর্শ দেব, মোটিভেট করবো ছাত্রদেরকে। কি বলে, আমরা পারবো না? 2 নম্বরে একজন শিক্ষক, এরপরে জড়িত অভিভাবকের সাথে। একজন অভিভাবক শিক্ষককে যে পরিমাণ শ্রদ্ধা করে মানে, এটা সর্বকালই ছিল, এটা করে যাচ্ছে না, এটা সর্বকালই ছিল, এখনো রয়েছে। আমাদের প্রতিষ্ঠান ইবনে তাইমিয়ার একটা বৈশিষ্ট্য বলে রাখি, আমরা বছরে একটা সময় ছাত্রদেরকে ভাগ করে দিই, যে একজন বাদে 10 জন 5 জন করে ভাগ করে দেই, বাড়ি গিয়ে খোঁজ করা, বাড়ি গিয়ে, হয়তো আপনারাও করেন। ঠিক একটা ছাত্রের খোঁজ খবর নেওয়ার জন্য কোনো ইনফরমেশন ছাড়া তার বাড়িতে যখন শিক্ষক গিয়ে উঠে, তখন অভিভাবক তাকে কি করবে, কিভাবে আপ্যায়িত করবে, কিভাবে তাকে গ্রহণ করবে, হিসাব থাকে। এই একজন শিক্ষক যদি ওই অভিভাবকটাকে একটা ভালো পরামর্শ দেয়, নৈতিক চরিত্র গঠনের জন্য, তার সন্তানের মানুষ হওয়ার জন্য, সমাজটাকে পরিবর্তনের জন্য যদি পরামর্শ দেয়, ওই অভিভাবক দেখবেন স্বাভাবিকভাবে আপনার এই পরামর্শ গ্রহণ করবে। সুতরাং এখন আমরা এই কাজটা করতে পারি, কি বলেন, ঠিক কিনা? তৃতীয়ত, সমাজের মানুষ যারা রয়েছে, তারা ওই সমাজে যিনি শিক্ষক ছিলেন, প্রিন্সিপাল ছিলেন, হেডমাস্টার ছিলেন, হেড মডারেটর ছিলেন, অধ্যক্ষ ছিলেন, আপনি দেখবেন সমাজের মধ্যে তাকে সকলেই একটু ভিন্ন প্রকৃতির সম্মানের চোখে দেখে। তো এই সমাজের মানুষের কাছেও আমরা আমাদের আবেদন সমাজ পরিবর্তনের জন্য করতে পারি, তাহলে সমাজ পরিবর্তিত হয়। চতুর্থ, একজন শিক্ষক তার কলিগ যারা রয়েছে, অন্য ওই গার্মেন্টসের শ্রমিকদের মতো না, অন্য শ্রমিকদের মতো না, আমরা আমাদের শিক্ষকদের মধ্যে পারস্পরিক সম্পর্কটা একটা হৃদ্যতাপূর্ণ পরিবেশই থাকে। সাধারণত 2-4 জায়গায় ব্যতিক্রম হতে পারে। ওই আপনার কলিগের সাথে যদি আপনি একটা সুন্দর করে আচরণ দিয়ে, ব্যবহার দিয়ে আমরা চেষ্টা করি, তাহলে সমাজ পরিবর্তনের জন্য, দেশ পরিবর্তনের জন্য এই শিক্ষকটা পারস্পরিক একটা ঐক্যবদ্ধ সূত্র রচিত হতে পারে এবং আমরা এটা দিয়ে কাজ করতে পারি। এই সকল কারণে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেই বলেছেন, ইন্নামা বুইসতু মুআল্লিমা। আল্লাহ রাসূল বলেছেন, আমাকে আল্লাহ তাআলা শিক্ষক হিসেবে দুনিয়ায় প্রেরণ করেছেন। সুতরাং আমরা যারা রয়েছি, আমাদের মধ্যে দেখি, আমরা আমাদের প্রিয় নবী, আমাদের বিশ্ব নবী, আখির নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে আমাদের নবী শিক্ষক ছিলেন। সুতরাং এটা আমি মনে করি আমাদের জন্য বিশাল। তাছাড়া আমাদের যিনি আদি পিতা হযরত আদম আলাইহিস সালাম, ওনাকে কে শিক্ষা দিলেন? ওনার শিক্ষককে আল্লাহ তাআলা কালামে হাকিম বলছেন না, ওয়া আল্লামাল আদামা আসমা কুল্লাহা। আদম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা
সব কিছু ওই যে ফেরেশতাদের সামনে যখন উপস্থাপন করেন সব জ্ঞান দিয়েছে। তাহলে এখানে আদম আলাইহিস সালামের শিক্ষক হচ্ছেন স্বয়ং আল্লাহ। সুতরাং আমরা সেই জাতি যাদেরকে ওই আল্লাহ তাআলা শিক্ষা দিয়েছেন। আমাদের প্রিয় নবী শিক্ষক ছিলেন এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সূরা জুমার 2 নম্বর আয়াত তেলাওয়াত হয়েছে। 4টি কর্মসূচি দিয়ে প্রেরণ করেছেন শিক্ষাদান কার্য করার জন্য। ইয়াতলু আলাইহি আয়াতি ওয়া ইউযাক্কিহিম ওয়া ইউআল্লিমুহুমুল কিতাব ওয়াল হিকমা। এই 4টা কর্মসূচি ব্যাখ্যা করার সুযোগ নেই। সুতরাং আমাদের শিক্ষকের মর্যাদা হচ্ছে আমাদের প্রিয় নবী একজন শিক্ষক ছিলেন, আমরা শিক্ষক। দুর্ভাগ্যজনক হলো সত্য, শিক্ষকদেরকে যেই সরকারে এসেছে যেই মর্যাদা তারা দেওয়ার কথা তারা দেয়নি, বঞ্চিত করেছে, অবহেলা করেছে। সরকারি বেসরকারিতে অবহেলা, আবার বেসরকারিতে অবহেলা। আমাদের দেশে আমি নিম্ন টায়ারে যাই, ইবতেদায়ী মাদ্রাসা নামক মাদ্রাসা আছে, কি বললেন আছে কিনা? শত শত হাজার হাজার ইবতেদায়ী মাদ্রাসা রয়েছে। তাদেরকে সরকার কি দিয়েছে? কোন পয়সা দেয়? 400-500 টাকা দিবে বসে হাস্যাস্পদ। তাহলে আপনি শিক্ষকদেরকে কি মর্যাদা দিচ্ছেন সরকার মহোদয়? দেয়। ওই যে স্যার বলছেন মাসে, আরে বিদ্যুৎ খরচ তো 1000 টাকার উপরে দাম, কি বলেন ঠিক কিনা? আর আপনি বাসা ভাড়া দিচ্ছেন 1000 টাকা। ডিপেন্ড করা চিকিৎসা বাবদ 500 টাকা, মানে তারা রোগ ব্যাধি কিছু আয় না। আপনার তো রোগ হয় না, তাই না? হাস্যাস্পদ। অথচ একটা কোম্পানিতে চাকরি করলে একটা পিয়ন একজন শিক্ষক থেকে বেশি বেতন পায়, কি বলে ঠিক কিনা? এই জন্য আদর্শ শিক্ষক ফেডারেশন মিশন নিয়ে নেমেছে। দুর্ভাগ্যজনক, আমরা বিভিন্ন সময় চেষ্টা করে পারি না। এই জন্য আমাদেরকে সুযোগ দেওয়া হয়নি। আদর্শ শিক্ষক ফেডারেশন বাংলাদেশ হওয়ার পরে সর্বপ্রথম আদর্শ শিক্ষক পরিষদ নামে 79 সালে কাজ শুরু করে। পরিষদ আর ফেডারেশন বেশ কম রয়েছে, এই নামে কাজ করছে চালিয়ে 2017 সাল পর্যন্ত আদর্শ শিক্ষক পরিষদ নামে কাজ করেছে। তার মানে এখানে সকল পর্যায়ের শিক্ষকদের নামে একটা সংগঠন ছিল। আল্লাহ তাআলা শেষ মেহেরবানি 2017 সালের ডিসেম্বরে এসে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে না, শিক্ষকদেরকে যদি অর্গানাইজ করতে চাই, শিক্ষকদের দাবি দাওয়া যদি আদায় করতে চাই, তাহলে শিক্ষক সকল লেভেলের শিক্ষককে আমরা সংগঠিত করা লাগবে। এই জন্য 9টা পরিষদ গঠন করা হয়েছে। সরকারি ইউনিভার্সিটি, বেসরকারি ইউনিভার্সিটি, কলেজ, হাই স্কুল, মাদ্রাসা, কারিগরি, ইবতেদায়ী, কিন্ডারগার্টেন, প্রাইমারি, এইভাবে মিলে মোট 9টা পরিষদ দিয়ে আদর্শ শিক্ষক ফেডারেশন তার যাত্রা শুরু করে 2017 সালের ডিসেম্বর। তো ডিসেম্বর থেকে 18 থেকে কাজ শুরু হলো, হাঁটি হাঁটি পা পা করে। মূলত 2020 সালে এসে তার ফুল সুইং কাজ শুরু হয়েছে। আমাদের বিশাল লক্ষ্যমাত্রা রয়েছে, আমরা এখন হয়তো সেই দাবি দাওয়া পূরণ করতে পারিনি, কিন্তু আমরা ইচ্ছা করি আমাদের এই লক্ষ্যমাত্রা বাস্তবায়ন করতে হলে আমরা যদি প্রত্যেকটা স্কুল, কলেজ, মাদ্রাসা, প্রাইভেট স্কুল, কারিগরি, প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে যদি আমরা শক্তিশালী আদর্শ শিক্ষক ফেডারেশন কমিটি গঠন করতে পারি, পরিষদ গঠন করতে পারি, আমরা ডাক দেব, তাহলে হাজার হাজার শিক্ষক যদি ময়দানের নামে, কি বলেন, দাবি আদায় হবে কিনা? মনে রাখবেন, সোজা আঙ্গুলে ঘি উঠে না, বাঁকা আঙ্গুল লাগে। হাসিনা সরকার ভেবেছিল
41 সাল পর্যন্ত যদি ক্ষমতায় থাকতে পারে তো তাদেরকে আর কোনোদিন সরানো যাবে না। এই জন্য তাদের এই প্ল্যান ছিল। শুধু সেই না, এর ভিতরে কাজ করেছিল, সব রাজনৈতিক দল বন্ধ, বাকশাল কায়েম করেছিল, মনে আছে আপনাদের? একটা দল হবে, ওরা সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল, 4টা পত্রিকা শুধু রাখছেন ওনার আজ্ঞাবহ। ফলে সারা দেশকে 60টা ভাগে বিভক্ত করে 60 জন গভর্নর ঠিক করেছিল। কি জানেন তো আপনারা? আশা ছিল 60 গভর্নর কায়েম করে আজীবনের জন্য ক্ষমতায় থেকে যাবেন, কিন্তু আল্লাহ তাআলা সিদ্ধান্ত সেই বাস্তবায়ন হতে দেননি। হাসিনাও তার কন্যা এটি চেয়েছিল আজীবন ক্ষমতা থাকার জন্য। ওই যে টিআলি কলেজের স্যার বললো যে 2 বছর ওনাকে আউট করে রাখা হয়েছিল। অপরাধ কি না? উনি অযোগ্য, উনি নৈতিক চরিত্রহীন, উনি লুটপাট করে খেয়েছে, তাহলে কেন ওনাকে এই অবস্থা থাকতে হয়েছে? তারা লুটেরা, তারা মানুষের উপরে ভোগান্তি, তারা স্বৈরাচারী, তারা পেশিবাদ। এই জন্যই শিক্ষকদের উপরে এবং তাদের আজ্ঞাবহ শিক্ষক কিছুকে লালন করেছে। আল্লাহ তাআলার ফয়সালা, তারা নিজেরা যায় না, দেশ থেকেও পালাতে বাধ্য হয়েছে। আদর্শ শিক্ষক ফেডারেশন চায় এই দেশের শিক্ষা ব্যবস্থার আমূল পরিবর্তন ঘটানো। শিক্ষা ব্যবস্থার পরিবর্তন ছাড়া শিক্ষকদের দাবি দেওয়া পূরণ হবে না। আর ইসলামী আদর্শের ভিত্তিতে দেশ পরিচালনা হলে আমরা দাবি দেওয়া দিতে পারবো, তো এটা আদায় হবে না। সম্মানিত ভাইরা, আমরা বিভিন্ন আন্দোলন দেখেছি, আপনারা আন্দোলন দেখেছেন। এই সরকারের শেষ দিকে এসে একটা শিক্ষকদের দাবি দেওয়ার জন্য একটা আন্দোলন হয়েছিল ঢাকায়, আপনারা জানেন তো? এটা দীর্ঘদিন পর্যন্ত এই দাবি আন্দোলন চলেছে। আমরা আদর্শ শিক্ষক ফেডারেশন সে আন্দোলনের সাথে জড়িত হতে চেয়েছিলাম, কিন্তু তারা দেয়নি, আমাদের গুরুত্ব দেয়নি। কারণটা কি? ওই যে হালুয়া রুটি ভাগ করে নিবে, শেষ পর্যন্ত তাই করেছে। শিক্ষকদের দাবি দেওয়া ওই দীর্ঘদিন ঢাকায় পড়েছিল, না খেয়ে না দেয় শিক্ষক পড়েছিল, কিন্তু দাবি আদায় হয়েছে, তারা নিজেরা ভাগ বাটোয়ারা করে নিয়ে গেছে। এই জন্য অতীত শিক্ষকদের দাবি দেওয়া নিয়ে বিভিন্ন সংগঠন এসেছে, দাবি দেওয়া পূরণ না করে নিজেদের ওই যে হালুয়া রুটি ভাগ বসিয়েছে, নিজেরা সুবিধা আদায় করছে। আমরা আপনাদের কাছে এটা গ্যারান্টি দিতে চাই, বাংলাদেশ আদর্শ শিক্ষক ফেডারেশন হালুয়া রুটির ভাগ বসায় না। আমরা শিক্ষকদের প্রকৃত দাবি দেওয়া নিয়েই ময়দানে কাজ করবো ইনশাআল্লাহ। শুধু আপনাদের প্রতি একটা অনুরোধ, এখন থেকে আদর্শ শিক্ষক ফেডারেশনকে শক্তিশালী করুন। আমি চাই বিভারিয়া এটিআলি কলেজ মাঠে ডাক দিলে হাজার হাজার শিক্ষক হাজির হবেন। আপনাকে পারবেন ইনশাআল্লাহ? সেই কাজটা করার জন্য আমি আপনাদেরকে অনুরোধ করি, যিনি কলেজ শিক্ষক পরিষদের সভাপতি, তাকে আমি অনুরোধ করব, বিভারিয়া যতগুলো কলেজ আছে প্রত্যেকটা কলেজে আদর্শ শিক্ষক পরিষদ, কলেজ শিক্ষক পরিষদ আপনি টাইম করে বলেছেন। যিনি মাদ্রাসা শিক্ষক পরিষদের সভাপতি, তাকে অনুরোধ করব, বিভারিয়ার বিশেষ করে আপনার দায়িত্ব, এই পৌরসভা এবং উপজেলার যিনি সভাপতি, তার দায়িত্ব হল আপনার পৌরসভা এবং উপজেলা যতগুলো মাদ্রাসা আছে সব মাদ্রাসায় মাদ্রাসা শিক্ষক পরিষদ কায়েম করিব। যিনি হাই স্কুলের মাধ্যমিক স্কুলের সভাপতি, তার দায়িত্ব হলো যতগুলো মাধ্যমিক স্কুল রয়েছে প্রত্যেকটা মাধ্যমিক স্কুলে আপনি মাধ্যমিক শিক্ষক পরিষদ কায়েম করিব। এইভাবে কারিগরি দায়িত্বশীল, কিন্ডারগার্টেনের দায়িত্বশীল, এফতদায়ী দায়িত্বশীল, প্রাইমারি দায়িত্বশীল যারা রয়েছেন, আপনাদের প্রতি আমার অনুরোধ, আদর্শ শিক্ষক ফেডারেশন পক্ষ থেকে আপনারা আপনার পরিষদকে মজবুত ভিত্তির উপর দাঁড় করান, তাহলেই আপনি আপনার অধিকার পাবেন, আপনি ইয়ে করতে পারবেন। সম্মানিত ভাইরা,
যেহেতু নামাজি সময় গড়িয়ে আসছে, এই জন্য আমি আরেকটা বিষয় বলতে চাই। দেখুন, বিভিন্ন জায়গায় এই প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে ম্যানেজিং কমিটি থাকে, কি বলে ঠিক কিনা? দুর্ভাগ্যজনক, ম্যানেজিং কমিটি এমন লোকদেরকে দেওয়া হয়েছে যারা কলম ভাঙে ভেঙে যায় স্বাক্ষর করতে। এরকম লোক ম্যানেজিং কমিটির সভাপতি হয়ে চেয়ারে বসে থাকতো। আর যিনি একজন MA পাস, কামিল পাস, যিনি একজন অধ্যক্ষ, প্রিন্সিপাল, হেড মদারেস, তাকে সালাম দিত। সম্মানিত ভাই, আমরা দাবি জানাবো প্রত্যেক শিক্ষা প্রতিষ্ঠানে সব যোগ্য লোকদেরকে, শিক্ষিত লোকদেরকে, নৈতিকতা সম্পন্ন লোকদেরকে ম্যানেজিং কমিটিতে রাখতে হবে। কি বলেন, আপনারা একমত কিনা? এটা আমাদের করতে হবে। আমি পরিশেষে এই কথা বলে শেষ করতে চাই। কথা তো অনেক, যেহেতু সময় নেই, বলতে চাই কয়েকটি বিষয় পরামর্শ রাখতে চাই। সম্মানিত আদর্শ শিক্ষক ফেডারেশন নেতৃবৃন্দ এবং সম্মানিত ভাই, শিক্ষকদের মধ্যে বহু লোক আছে অসহায় অবস্থায়, না খেয়ে দিনাতিপাত করে এমন শিক্ষক রয়েছে। 4-5 হাজার টাকা, 10,000 টাকা বেতন শিক্ষকরা পেয়ে থাকে, কি বলে ঠিক কিনা? আমি আদর্শ শিক্ষক ফেডারেশনের নেতৃবৃন্দকে অনুরোধ করব, আপনারা যারা সক্ষম রয়েছেন তারা এবং সমাজের বিত্তবানদের থেকে কিছু সহযোগিতা কালেকশন করে আমাদের এই শিক্ষকদেরকে সহযোগিতা করবেন। অনুগ্রহ করে প্রকাশ্যে তার আত্মমর্যাদা হানি হয় এভাবে আমরা সহযোগিতা করব না। পারবেন না? আপনি কিছু সহযোগিতা সংগ্রহ করে ওই শিক্ষকের বাড়িতে চলে যাবেন, গিয়ে তার সাথে দেখা করবেন, সালাম করুন, পূজা করবেন, আসার সময় তার সাথে হাতে উপহারটুকু দিয়ে আসবেন। সহযোগিতা এই শীত বস্ত্র, এই যে এখন শীতকাল আসছে, আমি আদর্শ শিক্ষক ফেডারেশন নেতৃবৃন্দকে অনুরোধ করবো, আপনারা শীত বস্ত্র বিতরণ করুন। শিক্ষকদের প্রতি এই কাজটা আপনারা অবশ্যই করবেন। আমি আরেকটি বিষয়ে অনুরোধ করব, আমাদের ছাত্রদের অনেকেই শিক্ষা উপকরণ সংগ্রহ করতে পারে না। আদর্শ শিক্ষক ফেডারেশন শিক্ষা উপকরণ সংগ্রহ করে ছাত্রদেরকে বিলি করবেন, পারা যাবে না? আমরা এইভাবে যদি উদ্যোগ গ্রহণ করি, আমরা আশা করি শিক্ষকরা দলে দলে আমাদের দিকে আসবেন। আরেকটি কথা বলে আমি শেষ করছি, আমরা আদর্শ শিক্ষক ফেডারেশন ব্যাপক দাওয়াত দিতে হবে। আমাদের পরিচিতি আছে, আমাদের উপকরণ আছে, এইটা আপনারা দেবেন। কাদেরকে দাওয়াত দেবেন? এই ক্ষেত্রে আমি আপনাদের কাছে অনুরোধ করতে চাই, যারা মূল সংগঠনের দায়িত্ব পালন করেন, কাজ করেন, মূল সংগঠনের কাজ করেই তাদেরকে আবার শিক্ষক ফেডারেশনে এনে সব এক জায়গায় একত্রিত হওয়ার দরকার নাই। ওই ছোট্ট একটা কিচ্ছার মতোই বলে, তোর বাপ গেছে শ্বশুর বাড়ি, মা গেছে বাপের বাড়ি, ছেলে গেছে নানার বাড়ি, যাই দেখে সব এক জায়গায়। কি কথা হচ্ছে? এইটা করার দরকার। আপনারা দাওয়াতি কাজ করবেন তাদেরকে, যারা এবং বহু যোগ্য ভালো শিক্ষক রয়েছে, হয়তো মূল সংগঠনের কাজ করে না, নৈতিকতা সম্পন্ন ভালো শিক্ষক, অভিজ্ঞতা সম্পন্ন ধার্মিক শিক্ষক অথবা ভালো মানুষ, এদেরকে আপনারা আদর্শ শিক্ষক ফেডারেশনে দাওয়াত দেবেন। বহু অবসরপ্রাপ্ত শিক্ষক রয়েছেন যারা এখন শিক্ষকতা করেন না, আমি আপনাদের কাছে অনুরোধ করবো ওই সব শিক্ষকদেরকে আপনারা দাওয়াত দেবেন, আমাদের আদর্শ শিক্ষক ফেডারেশনের অন্তর্ভুক্ত করবেন। আমরা 2 ধরনের প্রশিক্ষণ দিয়ে থাকি, আমাদের প্রশিক্ষণ প্রোগ্রাম আছে। আমি গত 2 দিন আগে ফেনীর দাগনমিয়া একটা প্রশিক্ষণে ছিলাম, তারা 250 শিক্ষক ছিল, কয়েক ঘন্টা ব্যাপী সেখানে শিক্ষক প্রশিক্ষণ প্রোগ্রাম হয়েছে। 2 প্রকৃতির প্রশিক্ষণ আমরা দিয়ে থাকি।
একটা পেশাগত প্রশিক্ষণ, তার পেশার মান বৃদ্ধি করার জন্য আমরা এই প্রশিক্ষণের ব্যবস্থা করি, গ্রহণ করে থাকি। এতে অভিজ্ঞ যেসব শিক্ষক মন্ডলী রয়েছেন, যারা এই সাবজেক্ট ভিত্তিক অভিজ্ঞতা রয়েছে, তাদেরকে দিয়ে আমরা এই প্রশিক্ষণটা বক্তব্যটা রাখি। আবার নৈতিক প্রশিক্ষণ, শিক্ষকদের এইটা তো আমরা শুনি দুর্ভাগ্যজনক যে ইফটিজিং এর সাথে শিক্ষকরা জড়িত হয়। আমরা এটাও তো শুনি অনৈতিক কাজে জড়িত হয়ে শিক্ষকদেরকে পদচ্যুত করানো হয়। আমরা এটাই তো দেখি টাকা আত্মসাৎ করে শিক্ষকরা ওই পদ থেকে বাদ যায়। সুতরাং আমরা নৈতিক প্রশিক্ষণ, কোরআন এবং হাদিস থেকে আলোচনা, সাবজেক্ট ভিত্তিক আলোচনা ইত্যাদির মাধ্যমে আমরা শিক্ষকদের প্রশিক্ষিত করে থাকি। এজন্য আপনাদের কাছে অনুরোধ করব যে আমরা যেসব শিক্ষকরা এখন আমাদের সাথে জড়িত হয়নি, যারা অবসরপ্রাপ্ত শিক্ষক, তাদেরকে আপনারা দাওয়াত দেবেন এবং সংগঠনে অন্তর্ভুক্ত করবেন। সবশেষে আজকের এই আয়োজনের জন্য আমি এই কলেজের সম্মানিত সুনামধন্য অধ্যক্ষ জনাব আবুল কালাম আজাদ ভাইকে অন্তঃস্থল থেকে অভিনন্দন জানাচ্ছি এই ধরনের একটি জায়গা আমাদেরকে করে দেওয়ার জন্য। যারা সম্মানিত শিক্ষক নেতৃবৃন্দ এবং শিক্ষক মণ্ডলী রয়েছেন, আপনাদেরকে আমি অভিনন্দন জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি। এবং ইনশাআল্লাহ আমাদের পরিকল্পনা রয়েছে জানুয়ারিতে জেলাব্যাপী একটি শিক্ষক সম্মেলন করা হবে বিবারিয়া। আমরা সেই সম্মেলনে আমাদের কেন্দ্র থেকে আমরা শিক্ষক নেতৃবৃন্দ থাকবেন ইনশাআল্লাহ। হাজার হাজার শিক্ষক সেদিন হাজির করবেন। কি রাজি আছেন? আপনাদেরকে অভিনন্দন জানিয়ে, মহান আল্লাহ শুকরিয়া জানিয়ে, আগামী দিনে বাংলাদেশকে আল্লাহ হেফাজত করুন, জাতিকে হেফাজত করুন। যে কোনো ষড়যন্ত্র এই দেশে যেন কার্যকর হতে না পারে, এই জন্য আল্লাহর কাছে তৌফিক কামনা করে আবারও আপনাদেরকে সালাম জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আসসালামু আলাইকুম।